বন্ধুরা, আজ রাষ্ট্রকূট রাজবংশ সম্পর্কে আলোচনা করব। তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। রাষ্ট্রকূট রাজবংশ হল খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দীতে ভারতে রাজত্বকারী একটি রাজবংশ। রাষ্ট্রকূটদের সবচেয়ে পুরনো যে লেখটি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে সেটি হলো সপ্তম শতাব্দীর। তাই তাম্রলিপ্ত থেকে জানা যায় আধুনিক মধ্যপ্রদেশ রাজ্যের মালওয়া অঞ্চলে মানপুর তারা শাসন করতেন। অন্যান্য কয়েকটি লেখ থেকে সমসাময়িক আরও কয়েকটি রাষ্ট্রকূট শাসক গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়। এরা হলেন অচলপুর, অধুনা মহারাষ্ট্র রাজ্যের এলিচপুর ও কনৌজের রাজা। রাষ্ট্রকূটদের উৎপত্তি, আদি নিবাস ও ভাষা নিয়ে একাধিক বিতর্কিত মত প্রচলিত আছে। রাষ্ট্রকূট সম্রাটগণ: দন্তিদুর্গ প্রথম কৃষ্ণ, দ্বিতীয় গোবিন্দ, ধ্রুব ধারাবর্ষ, তৃতীয় গোবিন্দ, প্রথম অমোঘ বর্ষ, দ্বিতীয় কৃষ্ণ, তৃতীয় ইন্দ্র, দ্বিতীয় অমোঘ বর্ষ, চতুর্থ গোবিন্দ, তৃতীয় অমোঘ বর্ষ, তৃতীয় কৃষ্ণ, কর্তিক অমোঘ বর্ষ, দ্বিতীয় কর্ক, চতুর্থ ইন্দ্র। এলিচপুরের শাসকরা ছিলেন বাদামি চালুক্যদের সামন্ত। দন্তিদুর্গের রাজত্বকালে চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে অধুনা কর্ণাটক রাজ্যের গুলবার্গ অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে রাষ্ট্রকূট সাম্রাজ্য। 753 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটরা প্রধান শক্তিতে পরিণত হয়। সে সময় থেকেই এদের মান্যক্ষেতের রাষ্ট্রকূট বলা হতো। এই সময়ে পূর্ব ভারতে বিহার, পশ্চিমবঙ্গের পাল রাজবংশ এবং উত্তর পশ্চিম ভারতে মালওয়ার প্রতিহার রাজবংশ প্রভাব বিস্তার করেছিল। আরবি গ্রন্থ সিলসিলা ভুত্তাভারিকের 851 মতে রাষ্ট্রকূট সাম্রাজ্য ছিল বিশ্বের প্রধান 4টি সাম্রাজ্যের মধ্যে একটি। অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে গাঙ্গেয় উপত্যকায় কনৌজের দখল নিয়ে উক্ত 3টি প্রধান সাম্রাজ্যের সংঘাত বাধে। মান্যক্ষেতের রাষ্ট্রকূটদের সাম্রাজ্য উত্তরে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চল থেকে দক্ষিণে কুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রসারিত হয়েছিল। রাজনৈতিক ক্ষমতার বিস্তারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপত্য ও সাহিত্যের বিশেষ উন্নতি ঘটেছিল। প্রথম দিকের রাষ্ট্রকূট রাজারা ছিলেন হিন্দু। পরবর্তীকালে তারা জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হন। রাষ্ট্রকূট শাসনকালে জৈন গণিতবিদ ও পণ্ডিতেরা কন্নড় ও সংস্কৃত ভাষায় বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন। এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম অমোঘবর্ষ কবিরাজ মার্গ নামে একটি বিখ্যাত কন্নড় গ্রন্থ রচনা করেছিলেন। দ্রাবিড় স্থাপত্য রাষ্ট্রকূট রাজত্বে বিশেষ উন্নতি লাভ করেছিল। এই স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল ইলোরা গুহার কৈলাসনাথ মন্দির। এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দির ও জৈন নারায়ণ মন্দির, এটি অধুনার কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই সবকটি এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভারতের ইতিহাসে রাষ্ট্রকূট রাজবংশের উৎপত্তি একটি বিতর্কিত বিষয়। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে সম্রাট অশোকের রাজত্বকালে রাষ্ট্রকূটদের আদি পুরুষদের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যে উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের বিভিন্ন গোষ্ঠী ছোট ছোট রাজ্য শাসন করত। আর এই রাষ্ট্রকূট গোষ্ঠীগুলির সঙ্গে সবচেয়ে বিখ্যাত রাজবংশ মান্যক্ষেতের, অর্থাৎ অধুনা কর্ণাটক রাজ্যের গুলবার্গ জেলায় মালক্ষেত অঞ্চল রাষ্ট্রকূটদের সম্পর্ক নিয়েও বিতর্ক আছে। রাষ্ট্রকূট ইতিহাসের প্রধান উপাদান হল মধ্যযুগীয় শিলালিপি।
প্রাচীন পালি সাহিত্য, সমসাময়িক সংস্কৃত ও কন্নড় সাহিত্য এবং আরব পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত। শিলালিপি, রাজকীয় প্রতীক, রাষ্ট্রিক প্রভৃতি নাম, রাট্টা রাষ্ট্রকূট, লাট্টালুরা, পুরাব রাধেশ্বর প্রভৃতি উপাধি, রাজকুমার ও রাজকুমারীদের নাম, ধ্বংসাবশেষ ও মুদ্রা থেকে পাওয়া সূত্র ধরে এই রাজবংশের উৎস, আদি নিবাস ও রাজত্ব এলাকা সম্পর্কে নানা তথ্যের অবতারণা করা হয়েছে। প্রাচীন রাষ্ট্রকূটরা কোনো জাতি বা ভাষা গোষ্ঠীর অন্তর্গত তা নিয়ে গবেষকদের মধ্যে মতান্তর আছে। সম্ভবত তারা উত্তর পশ্চিম ভারতীয় কোনো জাতিগোষ্ঠী বা কন্নড় বা রেড্ডি বা মারাঠি বা পাঞ্জাব অঞ্চলের কোনো গোষ্ঠী ছিল। তবে গবেষকরা এই বিষয়ে একমত যে খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে রাষ্ট্রকূটরা কন্নড় ভাষাকে সংস্কৃতের সমতুল্য মর্যাদা দিয়েছিলেন। রাষ্ট্রকূট শিলালিপিগুলি অধিকাংশ সংস্কৃত ও কন্নড় ভাষায়, ঐতিহাসিক সেলডন পোলক ও জ্যাহবের মতো অধিকাংশই কন্নড়ে লিখিত। শাসকেরা উভয় ভাষার সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন। কন্নড় সাহিত্যের প্রাচীনতম কীর্তিগুলি শাসক ও সভাবিকদের রচনা। রাষ্ট্রকূটরা কন্নড় হলেও তাদের মাতৃভাষা ছিল একটি উত্তর দক্ষিণ ভাষা। রাষ্ট্রকূট সাম্রাজ্যের কেন্দ্র ছিল প্রায় সমগ্র কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ। অন্ধ্রের এই অঞ্চলে রাষ্ট্রকূটদের 200 বছরের বেশি শাসনকাল ছিল। সমানকর তাম্রলিপি 753 থেকে জানা যায়, বিরারের অধুনা মহারাষ্ট্রে এলিজপুর অচলপুরের সামন্ত রাজা দন্তিদুর্গ 753 খ্রিস্টাব্দে বাদামীর চালুক্য রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে চালুক্য সাম্রাজ্যের উত্তরাঞ্চল জয় করে নেন। পরে তিনি তার শ্বশুর পল্লব রাজা নন্দীবর্মনকে চালুক্যদের হাত থেকে কাঞ্চি উদ্ধার করতে সাহায্য করেন। তিনি মালওয়ার গুর্জরদের পরাস্ত করেন এবং কলিঙ্গ কৌশল ও শ্রীশৈলম জয় করেন। দন্তিদুর্গের উত্তরসূরি প্রথম কৃষ্ণ আধুনিক কর্ণাটক ও কোঙ্কণ অঞ্চলে বৃহত্তম অংশ নিজের অধীনে শাসনাধীনে আনেন। 753 খ্রিস্টাব্দের ধ্রুব হারাবর্ষ সিংহাসনে বসেন। তিনি কাবেরী নদী উপত্যকা ও মধ্য ভারতের রাষ্ট্রকূট সাম্রাজ্য বিস্তার করেন। তিনি তদন্তিনন উত্তর ভারতের ক্ষমতা কেন্দ্র কনৌজ কয়েকটি সফল সামরিক অভিযান চালান। সেখানে গুর্জর, প্রতিহার ও বঙ্গের পাল রাজাদের পরাজিত করে প্রচুর খ্যাতি ও লুণ্ঠন সামগ্রীর অধিকারী হন। তবে সাম্রাজ্যের আয়তন বিস্তারে তিনি সক্ষম হননি। তিনি পূর্ব চালুক্য তালাকদের গঙ্গ রাজবংশকে নিজের অধীনে আনেন। আলতকের ও সেনের মতে তার রাজত্বকালে রাষ্ট্রকূটরা সর্বভারতীয় শক্তিতে পরিণত হয়। ধ্রুব ধারাবর্ষের তৃতীয় পুত্র তৃতীয় গোবিন্দর রাজত্বকালে সাম্রাজ্যের আয়তন সর্বাধিক বৃদ্ধি পায়। রাষ্ট্রকূটদের আদি রাজধানী অবস্থান সঠিকভাবে জানা যায় না। তৃতীয় গোবিন্দের রাজত্বকালে রাষ্ট্রকূটরা গাঙ্গী অববাহিকার দখলকে কেন্দ্র করে পাল ও প্রতিহারদের সঙ্গে ত্রিমুখী সংঘাতে জড়িয়ে পড়ে। প্রতিহার সম্রাট দ্বিতীয় নাগভট্ট পাল সম্রাট ধর্মপালের বিরুদ্ধে বিজয়ের কথা উল্লেখ করে। সঞ্জন লিপিতে বলা হয়েছে, তৃতীয় গোবিন্দের যুদ্ধাশ্ব হিমালয়ের নদীগুলি হিমশীতল জল পান করেছিল এবং যুদ্ধাস্ত্রীরা পান করেছিল গঙ্গা পবিত্র জল। তার সামরিক বাহিনীকে মহামতি আলেকজান্ডার ও মহাভারতের অর্জুনের সেনাবাহিনীর সঙ্গে তুলনা করা হতো। কনৌজ জয়ের পর তিনি দক্ষিণে যান এবং গুর্জর কৌশল ও মহীশূর অঞ্চলের রাজ নিজের হাতে নেন। তিনি কাঞ্চির পল্লবদের বশ্যতা স্বীকার বাধ্য করেন। বেঙ্গিতে নিজের অজ্ঞাবহ রাজাকে সিংহাসনে বসান এবং সিংহলের রাজাকে নিজের বসে আনেন। চোল, পাণ্ড ও চের রাজারা তাকে কর দিতেন। দক্ষিণে কুমারিকা অন্তরীপ থেকে উত্তরে কনৌজ, পূর্বে বারাণসী থেকে পশ্চিমে ভারুচ পর্যন্ত রাষ্ট্রকূটদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। তৃতীয় গোবিন্দের পুত্র প্রথম অমরকবর্ষ ম্যানখাতে সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করেন। সাম্রাজ্যের পতনের
পর্যন্তই মানখাতেই ছিল রাষ্ট্রকূটদের রাজধানী। 814 খ্রিস্টাব্দে তিনি মহাসনে বসেন। 821 খ্রিস্টাব্দ পর্যন্ত তাকে সামন্ত মন্ত্রীদের বিদ্রোহে দমনে ব্যস্ত হতো। প্রথম অমর্ঘবর্ষ তার দুই কন্যার সঙ্গে পশ্চিম গঙ্গ রাজবংশের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। বিঙ্গবল্লীর যুদ্ধে আক্রমণকারী পূর্ব চালুক্য বাহিনীকে পরাজিত করে বীরনারায়ণ উপাধি গ্রহণ করেন। তিনি তৃতীয় গোবিন্দের মতো যুদ্ধবিগ্রহে বেশি সময় দেননি, বরং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতেন। গঙ্গ, পূর্ব চালুক্য ও পল্লবদের সঙ্গে তিনি বৈবাহিক সূত্রে মিত্রতা করেছিলেন। তার রাজত্বকালে শিল্প, সাহিত্য, ধর্মের সমৃদ্ধি ঘটে। কন্নড় ও সংস্কৃত ভাষার সুপণ্ডিত দ্বিতীয় অমর্যবর্ষকে শ্রেষ্ঠ রাষ্ট্রকূট সম্রাট মনে করা হয়। তার কবিরাজ যমজ কন্নড় ভাষায় একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ শোষক গ্রন্থটি তিব্বতী ভাষায় অনুদিত হয়। ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহ, শিল্প ও সাহিত্যের প্রতি তার বিশেষ অনুরাগ ও তার শান্তিপ্রিয় মানসিকতার জন্য তাকে দাক্ষিণাত্যের অশোক বলা হয়ে থাকে। দ্বিতীয় কৃষ্ণের রাজত্বকালে রাষ্ট্রকূট সাম্রাজ্য পূর্ব চালুক্যদের বিদ্রোহের মুখে পড়ে। পশ্চিম দাক্ষিণাত্য গুজরাট এই সময়ে রাষ্ট্রকূটদের হাতছাড়া হয়। দ্বিতীয় কৃষ্ণ গুজরাট শাখার স্বাধীনতা বাতিল করে তাদের মানখাতের প্রত্যক্ষ শাসনে আনেন। তৃতীয় ইন্দ্র পরামারকে পরাজিত করে মধ্য ভারতে সাম্রাজ্য হারানো অংশ পুনরুদ্ধার করেন। তারপর তিনি গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চল আক্রমণ করেন। এছাড়া তিনি রাষ্ট্রকূটদের চিরশত্রু পতিয়ার ও পাল্লাজাদের পরাজিত করেন এবং বেঙ্গিতে রাষ্ট্রকূট আধিপত্য বজায় রাখতে সাহায্য করেন। চতুর্থ গোবিন্দের 1930 খ্রিস্টাব্দে তাম্রলিপি থেকে জানা যায় যে তৃতীয় কৃষ্ণের কনৌজ বিজয়ের ফল বহু বছর রাষ্ট্রকূটরা ভোগ করেছে। এরপর কয়েকজন দুর্বল রাজা শাসন রাষ্ট্রকূটরা উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে দখল হারান। তৃতীয় কৃষ্ণ নর্মদা নদী থেকে কাবেরী নদী পর্যন্ত সাম্রাজ্যকে বিস্তৃত করেন। উত্তর তামিল রাজ্য তোন্ডাইমানগুল্লাম তার অধীনে আসেন। শ্রীলঙ্কার রাজারা তাকে কর দিতেন। খট্টিক আমরগবর্ষের রাজত্বকালে পারমার রাজা শিকায় হর্ষ রাষ্ট্রকূট সাম্রাজ্য আক্রমণ করে ম্যানখাত লুণ্ঠন করেন। এর ফলে রাষ্ট্রকূটদের শক্তি হ্রাস পায়। এরপরই রাষ্ট্রকূট সাম্রাজ্যের পতন ঘটে। এই পরাজয়ের সুযোগ নিয়ে তার দাওয়াতি প্রদেশের আধুনিক বিজাপুর জেলা কর্ণাটকের শাসন তৃতীয় তৈলব নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করে রাষ্ট্রকূট সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়। সর্বশেষ রাষ্ট্রকূট সম্রাট চতুর্থ ইন্দ্র জৈন সন্ন্যাসী প্রথা অনুসারে শ্রাবণ বেলাগোলায় অনশনে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রকূটের পতনের সঙ্গে সঙ্গে দাক্ষিণাত্য ও উত্তর ভারতে তাদের সামন্ত শাসকদের স্বাধীনতা ঘোষণা করেন। পশ্চিম চালুক্য সাম্রাজ্য 1015 খ্রিস্টাব্দে মান্যখাত দখল করে সেখানেই তাদের রাজধানী স্থাপন করেন। এরপর একাদশ শতাব্দীতে মান্যখাত পশ্চিম চালুক্যদের সাম্রাজ্য কেন্দ্র পরিণত হয়। শাসন কেন্দ্র কৃষ্ণা নদী ও গোদাবরী নদীর দোয়াব বেঙ্গিতে স্থানান্তরিত হয়। পশ্চিম দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের পূর্বতন সামন্ত শাসকদের চালুক্যরা নিজেদের অধীনে নিয়ে আসে। এরপর তারা দাক্ষিণাত্য তাদের প্রধান শত্রু তাঞ্জবের চোল রাজাদের পরাস্ত করে। মান্যখাতের রাষ্ট্রকূটরা উত্তর ও দক্ষিণ ভারতের রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। সুলেমান আল মাসুদি ও ইবন খুদ্দাবরা তাদের রচনায় রাষ্ট্রকূট সাম্রাজ্যকে সমসাময়িক ঘরের বৃহত্তম সাম্রাজ্য বলে উল্লেখ করেছে। সুলেমান বলেছে এই সাম্রাজ্য সামরিক বিশ্বের 4টি প্রধান সাম্রাজ্যের একটি। দশম শতাব্দীর আরব পর্যটক আল মাসুদি ও ইবন খরদিবির মতে হিন্দুস্তানের অধিকাংশ রাজা প্রার্থনা করার সময় রাষ্ট্রকূট রাজাদের মুখাপেক্ষী হয়। তারা রাষ্ট্রকূটের দূতদের কাছে প্রণতি জানায়। রাষ্ট্রকূট রাজারা রাজাধিরাজ, তাদের সেনাবাহিনী সর্বাপেক্ষা শক্তিশালী। তারা কোঙ্কণ থেকে সিন্ধু পর্যন্ত অঞ্চল নিজেদের অধিকারে রাখেন। কোনো কোনো ঐতিহাসিক এই যুগকে সাম্রাজ্যবাদী কনৌজের যুগ বলেন। রাষ্ট্রকূটরা যেহেতু কনৌজ সফলভাবে অধিকার করতে সক্ষম হয়েছিলেন, তারা উত্তর ভারতীয় রাজাদের থেকে কর নিতেন। তাই এই অঞ্চলকে সাম্রাজ্যবাদী কর্ণাটকের যুগ বলা হয়। অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথম
মধ্য ও উত্তর ভারত দখলের সময় রাষ্ট্রকূট ও তাদের আত্মীয়রা এই অঞ্চলে অনেক রাজা স্থাপন করেছিলেন। এইগুলি কতকগুলি মূল সাম্রাজ্যের সঙ্গে সঙ্গে শাসনকার্য চালিয়েছে অথবা মূল সাম্রাজ্যের পতনের অনেক পরে গুরুত্ব অর্জন করেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য গুজরাটের রাজ্যকূট, এই গুজরাতের রাষ্ট্রকূট, কর্ণাটকের সৌনদাত্রীর রাট্টা, কনৌজের গদহবল, রাজস্থানের রাষ্ট্রকূট ও হস্তিকুন্ডি বা হাতকুন্ডির রাষ্ট্রকূট, দহলের রাষ্ট্রকূট, মান্দোরের রাষ্ট্রকূট, ধানপের রাঠোর আধুনিক মহারাষ্ট্রের ময়ূরগিরির রাষ্ট্রকূট ও কনৌজের রাষ্ট্রকূট খ্রিস্ট একাদশ শতাব্দীর রাজাধিরাজ চোল শৃঙ্খলা আক্রমণ করে সেখানকার 4 জন রাজাকে পরাস্ত করেন। ঐতিহাসিক কে পিল্লাইয়ের মতে এদের একজন জাফনা রাজ্যের রাজা মহাবর্ষাও ছিলেন পুরাতন রাষ্ট্রকূট অধীনস্থ সামন্ত। প্রশাসন সম্পাদনা, শিলালিপি ও অন্যান্য সাহিত্যিক সূত্র থেকে জানা যায় রাষ্ট্রকূটরা বংশানুক্রমে একজন যুবরাজকে অভিষিক্ত করতেন। সব সময় যে জ্যেষ্ঠ পুত্রই যুবরাজ হতেন তা নয়, বয়স বা জন্ম তারিখের বদলে যোগ্যতাকে যুবরাজ্যের মাপকাঠি হিসাবে ধরা হতো। তেমন তৃতীয় গোবিন্দের ছিলেন ধ্রুব ধারাবর্ষের তৃতীয় পুত্র। রাজার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি ছিল মহাসন্ধি বিগ্রহী বা মুখ্যমন্ত্রীর। পতাকা, শঙ্খ, পাখা, শ্বেতছত্র, ঢাক ও 5টি বাদ্যযন্ত্রযুক্ত তার প্রতীকটিকে বলা হতো পঞ্চমহাশব্দ। তার নিচে ছিলেন দণ্ডনায়ক বা সেনাধ্যক্ষ, মহাকপ্পদিলাকৃত বা বিদেশ মন্ত্রীও একজন মহামাত্য বা পূর্ণমাত্য বা প্রধানমন্ত্রী। এদের প্রত্যেকের সঙ্গে একজন করে সামন্ত রাজার যোগ থাকত এবং এরা সরকার প্রধানের মর্যাদা পেতেন। সামন্ত ছিলেন একজন সামন্ত রাজা ও উচ্চ পদস্থ রাজকর্মচারী। সকল মন্ত্রী রাজনীতি বিষয়ে বিশেষ অভিজ্ঞ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হতেন। মহিলারাও বিশেষ স্থান অর্জন করতে পারতেন। দ্বিতীয় অমরকচকের কন্যা বেকামিন্দ্রি এটাদের বিষয়ে শাসক ছিলেন। সাম্রাজ্য বিভক্ত ছিল কতকগুলি মণ্ডপ বা রাষ্ট্রে। রাষ্ট্রের প্রধানকে বলা হতো রাষ্ট্রপতি। কোনো কোনো ক্ষেত্রে সম্রাট নিজে ছিলেন রাষ্ট্রপতি। প্রথম অমর্গবর্ষ 16টি রাষ্ট্রের প্রধান ছিলেন। রাষ্ট্রের অধীনে বিষয় বা জেলা গঠিত হতো। জেলা শাসককে বলা হতো বিষয়পতি। বিশ্বস্ত মন্ত্রীরা মাঝে মাঝে একাধিক রাষ্ট্র শাসন করতেন। দ্বিতীয় অমর্গবর্ষের সেনাধ্যক্ষকে বানকেশ ছিলেন বারাণসী, বেলভোরা, পুলিগের, কুন্ডার্ঘ এর শাসক। বিষয়গুলি নাড়ুতে বিভক্ত হতো। এগুলি শাসক ছিলেন নাড়ুগৌড়া বা নাড়ুগাভুন্ডা। কোনো কোনো ক্ষেত্রে এই পদে 2 জন আধিকারিক নিয়োগ করতেন। একজন বংশানুক্রমিক শাসন করতেন, অপরজনকে সম্রাট নিয়োগ করতেন। সর্বনিম্ন বিভাগ ছিল গ্রাম। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামপতি বা প্রভু কাণ্ডুভা। রাষ্ট্রকূট সেনাপতিতে পাদদিক, অশ্বারোহী ও হস্তি বিভাগ ছিল। মান্যকূটে স্থিরকূট কটক নামে একটি বাহিনী সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হতো। সামন্ত শাসকরা তারা যুদ্ধের সময় সাম্রাজ্যকে সামরিক সাহায্য দিতেন। তারা বড় সেনাবাহিনী রাখতেন। সকল প্রধান ও আধিকারিকরা প্রয়োজনে সেনাধ্যক্ষের কাজ করতেন। রাষ্ট্রকূটেরা সুবর্ণ, দ্রাম্যা, কারাঞ্জু, গণকর, কাসু, মনজাতি, আখ্যাম নামে মুদ্রা চালু করেছিল। এগুলি অক্লেশ টাকসায় তৈরি হতো। অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ, কৃষিজ পণ্য, শিল্প, কর ও অন্য রাজ্য জয়ের সময় লুণ্ঠিত সম্পদ ও করত রাজ্যগুলি থেকে আদায় করা কর ছিল রাষ্ট্রকূট অর্থনীতির প্রধান উৎস। দক্ষিণ গুজরাট, খানদেশ ও বেরার অঞ্চলের প্রধান কৃষিজ পণ্য ছিল তুলো। মিলনগড়, গুজরাট, উজ্জয়িনী, পৈঠান ও তারাগাছ ছিল বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্র। পৈঠান ও ওয়াঙ্গাচলে মসলিন বস্ত্র উৎপাদিত হতো। ভারত থেকে সুতো ও বস্ত্র রপ্তানি করা হতো।
বুরহানপুর ও বিরবে সাদা ধুতির কাপড় উৎপাদিত হতো। এগুলি রপ্তানি করা হতো পারস্য, তুরস্ক, পোল্যান্ড, আরব ও মিশরে। সামন্ত শিলবহরদের অধীনস্থ কোঙ্কণ অঞ্চলে প্রচুর পান, নারিকেল ও ধান উৎপাদিত হতো। সামন্ত গঙ্গদের অধীনস্থ মহীশূরের বনাঞ্চলে চন্দন ও অন্যান্য কাঠ উৎপাদিত হতো। ঠানে ও সাইমনের বন্দর থেকে ধূপ বা সুগন্ধি রপ্তানি করা হতো। দাক্ষিণাত্যের জমি গাঙ্গেয় উপত্যকার মতো উর্বর ও কৃষিজ সমৃদ্ধ না হলেও এখানে প্রচুর খনিজ পাওয়া যায়। গুড়াপ্পা, বেলাচির চন্দ, বুন্ধা, নরসিংহপুর, আহমনগর, বিজাপুর ও ধোয়াতের তাম্রখনি ছিল রাষ্ট্রকূট অর্থনীতির নতুন প্রধান উৎস। গোডাঙ্গা, বেলারি, কুর্নুল ও গোলকুন্ডা থেকে হিরে উত্তোলন করা হতো। রাজধানী মানক্ষেত ও দেবগিরি ছিল হিরে ব্যবসার প্রধান কেন্দ্র। গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে চর্মশিল্পে বিকাশ লাভ করেছিল। মহীশূর অঞ্চলে হাতি পালন করা হতো। এই অঞ্চলে গজদন্ত শিল্পের জন্য প্রসিদ্ধ লাভ করেছিল। সমকালীন সময়ে আরব সাগরের বাণিজ্য মূলত রাষ্ট্রকূটরাই নিয়ন্ত্রণ করত। সাম্রাজ্যের গুজরাট শাখা ভারতের বন্দর থেকে প্রচুর আয় করত। এই বন্দর সমকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বন্দর ছিল। সাম্রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল সুতো, সুতির কাপড়, মসলিন, পশু চর্ম, মাদুর, নীল, ধূপ, সুগন্ধি, পান, নারকেল, চন্দন, কাঠ, তিলের তেল ও গজদন্ত, মুক্ত, সোনা, আরবের খেজুর, কৃত দাস, ইতালির সুরা, টি, শিসে, টোপাস, স্ট্রাক্স, মিষ্টি, ক্লোভার, ফ্লিন্ট, কাচ, অ্যান্টিমনি, সোনা ও রূপোর মুদ্রা। রাজসভার বিনোদনের জন্য গায়ক, বালক বালিকা আমদানি করা হতো। ঘোড়া কেনাবেচা ছিল গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা। আরবও কিছু কিছু ব্যবসায়ীর এই ব্যবসা একচেটিয়া ছিল। রাষ্ট্রকূট সরকার বন্দরে নোঙর করা প্রতিটি বিদেশি বাণিজ্যদরীর জন্য এক স্বর্ণ মুদ্রা ও স্থানীয় বাণিজ্যদের জন্য এক কর্ত নৌপদুব্বা কর বসিয়েছিলেন। শিল্পীরা গিল্ডের মাধ্যমে ব্যবসা চালাতো। শিলালিপিগুলি থেকে বয়ন শিল্পী, তেলি, ভাস্কর, ঝুড়ি ও মাদুর শিল্পী এবং ফল বিক্রেতাদের গিল্ডের কথা জানা যায়। সৌররাত্রি শিলালিপি থেকে স্থানীয় গিল্ডের উদ্যোগে জেলা সকল আদিবাসী সমাবেশ কথা জানা গেছে। কোনো কোনো গিল্ড অন্যান্য গিল্ডের তুলনায় অধিক ক্ষমতাশালী ছিল। এগুলির ক্ষমতার উৎস ছিল রাজকীয় সনদ। শিলালিপি থেকে জানা যায় বাণিজ্যের পথে পণ্য সুরক্ষার জন্য এক সামরিক বাহিনী রাখত। গ্রামীণ কর্তৃপক্ষ ব্যাংক চালাতো। এই ব্যাংক থেকে বণিক ও ব্যবসায়ীদের টাকা ধার দেওয়া হতো। সরকারের আয়ের প্রধান উৎস ছিল 5টি নিয়মিত কর: সাময়িক কর, জরিমানা, আয়কর, অন্যান্য কর ও সামন্তদের দেওয়া কর। মাঝে মাঝে জরুরি কর আরোপ করা হতো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধে ক্ষতিগ্রস্ত সামন্ত রাজ্যকে সাহায্য করার জন্য। খাস জমি, পতিত জমি, মূল্যবান কাঠ পাওয়া যায় এমন বনাঞ্চল, খনি, নুন উৎপাদন ও খনি থেকে তোলা অন্যান্য সম্পদের উপর আয়কর আরোপ করত। এছাড়া বিবাহ ও ছেলের বিবাহে রাজা ও রাজকীয় আধিকারিকদের উপহার দেওয়া বাধ্যতামূলক ছিল। প্রয়োজন ও অবস্থার ভিত্তিতে রাজা করের পরিমাণ নির্ধারণ করতেন। তিনি দেখতেন যাতে কৃষকদের উপর অতিরিক্ত করের চাপ না পড়ে। ভূস্বামীরা নানা রকমের কর দিত। এর মধ্যে ছিল ভূমি কর, উৎপাদন কর, গাভুন্ডা বা গ্রাম প্রধানকে দেয় কর। উৎপাদন অনুযায়ী উপাদানের 8% থেকে 16% কর দিতে হতো। 941 খ্রিস্টাব্দের বনবাসী শিলালিপি থেকে জানা যায় পুরানো সেচখাল মজে যাওয়ার এই অঞ্চলে ভূমিকর বাড়ানো হয়েছিল। যুদ্ধের সময় সামরিক খরচ মেটাতে 20% পর্যন্ত ভূমিকর বাড়ানো হতো। রাজ্যের অধিকাংশ অঞ্চলেই ভূমিকর পণ্য ও শ্রমের মাধ্যমে মেটাতে হতো। খুব কম ক্ষেত্রেই নগদ অর্থে এই কর দেওয়ার
নিদর্শন পাওয়া গিয়েছে। করের কিছু অংশ, সাধারণত 15%, গ্রামকে ফিরিয়ে দেওয়া হতো রক্ষণাবেক্ষণের জন্য। মৎস্যশিল্পী, মৃৎশিল্পী, পশুপালক, তন্তুবায়, গোয়ালা, দোকানদার, মালি ও মদ উৎপাদনের উপর কর আরোপিত হতো। মাছ, মাংস, মধু, ঔষধ, ফল প্রভৃতি দ্রব্য, জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যের সর্বাধিক 16% কর আরোপিত হতো। নুন ও খনিজ দ্রব্যের উপর দেওয়া কর বাধ্যতামূলক ছিল, যদিও সাম্রাজ্য খনিগুলি মালিকানা দাবি করত না। ব্যক্তিগত উদ্যোগে খনিজ দ্রব্য উৎপাদিত হতো। এর ফলে ব্যবসা মন্দা দেখা দিত না। কোনো সম্পত্তির মালিক মারা গেলে তার কোনো উত্তরাধিকার না থাকলে সেই সম্পত্তি সাম্রাজ্য অধিকার করে নিত। ফেরি ও গৃহকর ছিল অন্যান্য কর। শুধু ব্রাহ্মণ ও তাদের ধর্মীয় সংস্থাগুলিকে কম হারে কর দিতে হতো। সংস্কৃতি, ধর্ম, রাষ্ট্রকূট রাজারা ধর্মীয় সহিষ্ণুতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমসাময়িক যুগের জনপ্রিয় ধর্মবিশ্বাসগুলির পৃষ্ঠপোষকতা করতেন। তাদের নিজেদের আচরিত ধর্মমত কোনটি ছিল তা নিয়ে তাদের শিলালিপি, মুদ্রা ও সামরিক সাহিত্যের ভিত্তিতে গবেষকেরা বিভিন্ন মত দিয়েছেন। সেই সময় কেউ কেউ মনে করেন রাষ্ট্রকূটরা জৈন মহাম্বলী ছিলেন, কারণ রাষ্ট্রকূট রাজসভার সংস্কৃত কর্ণরও অল্প সংখ্যক অভ্রংশ ও প্রাকৃতিক সাহিত্যকথার ছিলেন জৈন। রাষ্ট্রকূট রাজারা অধুনা বাগলকোট জেলার লোকপুরার বিখ্যাত জৈন মন্দিরগুলি এবং তাদের সামন্ত পশ্চিম গঙ্গ রাজবংশ শ্রবণবেলগোলা ও কম্বহল্লির জৈন স্থাপত্যগুলি নির্মাণ করেছিলেন। গবেষকদের মতে রাষ্ট্রকূট সাম্রাজ্য ছিল কেন্দ্র। আধুনিক কর্ণাটকের প্রধান ধর্মবিশ্বাসী ছিল জৈন ধর্ম। এই অঞ্চলে 30% বেশি মানুষ জৈন ধর্মাবলম্বী ছিলেন। রাজা প্রথম অমরবর্ষ ছিলেন জৈন আচার্য জিনসেনের শিষ্য। তিনি তার ধর্ম বিষয়ক গ্রন্থ প্রশ্নোত্তর রত্নমালিকায় লিখেছিলেন, বর্ধমানকে প্রমাণ করে আমি প্রশ্নোত্তর রত্নমালিকা রচনা করেছি। গণিতজ্ঞ মহাবীর তার গণিত সারাংশ গ্রন্থে লেখেন, অমরবর্ষের প্রজারা সুখে ছিলেন। রাজ্যে প্রচুর শস্য উৎপাদিত হতো। জৈন ধর্মের অনুগামী রাজা কৃপাদুম্ব অমরবর্ষের রাজ্য উত্তরাত্তর বৃদ্ধিপ্রাপ্ত হোক সম্ভবত বৃদ্ধ বয়সে অমরবর্ষ জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। যদিও রাষ্ট্রকূট রাজারা হিন্দু ধর্মের শৈব, বৈষ্ণব ও শাক্ত পৃষ্ঠপোষকতা করতেন। তাদের প্রায় সবকটি শিলালিপির সূচনাতেই হিন্দু দেবতা বিষ্ণু বা শিবের প্রশস্তি দেখা যায়। গুজরাটের সঞ্জন শিলালিপি থেকে জানা যায়, রাজা প্রথম অমরবর্ষ রাজ্যকে একটি বিপদের হাত থেকে রক্ষা করতে কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে নিজের বা তাদের একটি আঙুল বলি দিয়েছিলেন। রাজা দন্তিদুর্গ, হরণ্যগর্ভ, অশ্বমেধও যজ্ঞ করেছিলেন। চতুর্থ গোবিন্দের সঞ্জন ও খাম্বাদ লিপি থেকে জানা যায়, ব্রাহ্মণেরা রাজস্ব, বাজপেয় ও অগ্নিষ্ঠম যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। রাজা দন্তিদুর্গের প্রথম দিকে একটি তাম্রলিপিতে শিবের ছবি দেখা যায়। তার উত্তরসূরি প্রথম রাজা কৃষ্ণের মুদ্রায় পরম মহেশ্বর কথাটি, মানে শিবের অপর নাম পরম মহেশ্বর কথাটি দেখা যায়। রাজাদের বীরনারায়ণ উপাধির মধ্যে বৈষ্ণব যোগসূত্র পাওয়া যায়। তাদের পতাকায় গঙ্গা ও যমুনা নদীর চিহ্ন দেখা যায়। সেটি সম্ভবত বাদামি চালুক্যদের অনুকরণে চালু হয়েছিল। ইলোরার কৈলাসনাথ মন্দির ও অন্যান্য হিন্দু মন্দিরগুলি রাষ্ট্রকূট রাজাদের শাসনকালে নির্মিত হয়েছিল, অর্থাৎ এই যুগে হিন্দু ধর্ম বেশ উন্নতি লাভ করেছিল। রাষ্ট্রকূটদের কুলদেবীর নাম ছিল লাটানা মনসা। সেকালের জনপ্রিয় আশ্বাস ছিল
তিনি বাজপাখির রূপ ধরে এসে রাজ্যকে রক্ষা করেন। রাষ্ট্রকূটরাজারা বিভিন্ন ধর্মবিশ্বাসের উপযুক্ত মূর্তি ও অলঙ্কার সহ মন্দির নির্মাণের করতেন। শালগ্রীর মন্দিরটি শিব ও বিষ্ণুর অনুগামীদের জন্য নির্মিত হয়েছিল। কারগুদ্রী মন্দিরটি ছিল শিব, বিষ্ণু ও ভাস্কর মানে সূর্য পূজার জন্য। রাষ্ট্রকূট সাম্রাজ্যে বৌদ্ধ ধর্মের নিদর্শনও পাওয়া যায়। দম্বল ও বল্লিগাভির মতো জায়গায় বৌদ্ধ ধর্ম বেশ জনপ্রিয়তা ছিল, তবে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে আদি শঙ্কর দক্ষিণ ভারতে অদ্বৈত বেদান্ত প্রচার করলে বৌদ্ধ ধর্মের পতন সম্পন্ন হয়। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে দাক্ষিণাত্যের রাজ্য ও আরব অঞ্চলের মধ্যে বাণিজ্য সূত্রে দক্ষিণ ভারত ইসলামের সংস্পর্শে আসে। খ্রিস্টীয় দশম শতাব্দীতে রাষ্ট্রকূট সাম্রাজ্য জুমান মসজিদ গড়ে উঠতে দেখা যায়। এই সময় রাজ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মসজিদের সংখ্যাও বাড়তে থাকে। এগুলি মূলত কয়ালপত্তনম ও নাগরের মতো উপকূলীয় শহরে গড়ে উঠেছিল। মুসলমানরা আগন্তুক স্থানীয় মেয়েদের বিয়ে করত। তাদের সন্তানিসত্বদের মাপিল্লা বা মোপলা বলা হতো। এরা ঘোড়া কেনাবেচা ও জাহাজ থেকে মাল খালাসের কাজ করত। সমাজ ব্যবস্থা হিন্দু সমাজ ব্যবস্থার মূল 4টি বর্ণের বাইরে প্রায় 7টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। রাষ্ট্রকূট রাজবলিতে এক পর্যটনের বর্ণনায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছাড়া মোট 16টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। জাকায় ও লাহোদ বর্ণের মানুষেরা যথাক্রমে নৃত্য ও খেলাধুলায় বিশারদ হতো। নৌচালনা, শিকার বহন, জুতা শিল্প, ঝুড়ি শিল্প, মাছ ধরার সঙ্গে যুক্ত মানুষেরা নির্দিষ্ট বর্ণের অন্তর্ভুক্ত ছিল। অন্তর্জ শ্রেণীর মানুষেরা ধনীদের কায়িক শ্রম দান করত। রাষ্ট্রকূট সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল খুবই উঁচুতে। ক্ষত্রিয়দের মধ্যে সৎ ক্ষত্রিয়রা উচ্চ স্থানের অধিকারী ছিলেন। জৈনরা সমাজের উচ্চ মর্যাদা পেতেন। ব্রাহ্মণদের পেশা ছিল শিক্ষাদান, বিচার, জ্যোতিষ, গণিত, কাব্য ও দর্শন চর্চা। কোনো কোনো ব্রাহ্মণ বংশানুক্রমিক প্রশাসনিক উচ্চ পদের আধিকারিক হতেন। এছাড়া ব্রাহ্মণরা আব্রাক্ষণদের পেশাতে যেমন কৃষি, পান পাতার ব্যবসা ও সামরিক পদে চাকরিতে নিযুক্ত হতেন। মৃত্যুদণ্ড বহুল প্রচলিত হলেও শত সক্রিয় বা ব্রাহ্মণদের মৃত্যুদণ্ড দেওয়া হতো না। মধ্যযুগে ব্রাহ্মণকে হত্যা করা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলেও এই অপরাধ এরা মৃত্যুদণ্ডের হাত থেকে নিষ্কৃত পেতেন। বিকল্প শাস্তি হিসাবে ব্রাহ্মণদের ডান হাত বা পা কেটে নেওয়া হতো। খ্রিস্টীয় নবম শতাব্দীতে ভারতের 4 বর্ণের রাজা দেখা যেত। ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের মতোই বেদ শিক্ষার অধিকার পেত, তবে বৈশ্য বা শূদ্ররা এই অধিকার পেত না। শিলালিপি থেকে জানা যায় যে 4 বর্ণের মানুষেরই ভূস্বামিত্ব পেত। আন্তঃবর্ণ বিবাহ হতো, তবে তা শুধু ক্ষত্রিয় নারীর সঙ্গে। ব্রাহ্মণ পুরুষের অন্যান্য বর্ণের মধ্যে আন্তঃবর্ণ বিবাহ প্রায় দেখা যেত। কোনো অনুষ্ঠানে একাধিক বর্ণের মানুষের উপস্থিতি কমই দেখা যেত। বিভিন্ন বর্ণের মানুষ একসঙ্গে বসে খেত না। সাধারণ পরিবারগুলি যৌথ পরিবার হতো, তবে শিলালিপিগুলো থেকে জানা যায় ভাইয়ে ভাইয়ে এমনকি পিতা পুত্রের মধ্যে আইনসম্মত বিচ্ছেদের ঘটনা ঘটত। নারী ও কন্যারা সম্পত্তি ও ভূমির অধিকারও পেতেন, কারণ শিলালিপি থেকে নারী কর্তৃক জমি বিক্রয়ের উল্লেখ পাওয়া যায়। 2 পরিবারের মধ্যে দেখাশোনা করে বিয়ে দেওয়া ছিল প্রথা। ব্রাহ্মণদের ক্ষেত্রে ছেলেদের বিয়ে হতো 16 বছর আগে আর মেয়েদের 12 বছর আগে, তবে অন্যান্য বর্ণের ক্ষেত্রে এই বয়সের নিয়ম কঠোরভাবে মানা হতো না। সতীপ্রথা চালু ছিল, তবে শিলালিপিগুলো থেকে অনুমিত হয় যে তা কেবল রাজ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিধবারা প্রায়শই মস্তক মুন্ডন করত। কোনো কোনো ক্ষেত্রে বিধবা চুল রাখতেন, তবে তার পরিচর্যা করতেন না। বিধবা বিবাহ সমাজের উচ্চ স্তরে সুলভ ছিল না, তবে নিম্ন বর্ণগুলির মধ্যে ছিল। সাধারণ পুরুষেরা 2টি সাধারণ কাপড় পরত। ঊর্ধ্বাঙ্গে ঢিলা পোশাক, নিম্নাঙ্গে ধুতি সদৃশ একটি পোশাক পরত। কেবল রাজারা পাগড়ি পরেন। সারারণ্যে পাগড়ির ছল অনেক পরে হয়েছিল। নৃত্য ছিল বিনোদনের জনপ্রিয় মাধ্যম।
শিলালিপি থেকে জানা যায় রাজবাড়ির মেয়েদের বিনোদনের জন্য নর্তক নর্তকী নিযুক্ত থাকতো। মন্দিরে দেবদাসী প্রথা ছিল। অন্যান্য বিনোদনের মধ্যে ছিল জন্তু জানোয়ার লড়াই। আকাটুর শিলালিপিটি উৎসর্গিত হয়েছিল বুনো শুয়োর শিকার গিয়ে নিহত একটি কুকুরের উদ্দেশ্যে। এই কুকুরটি ছিল পশ্চিম গঙ্গার রাজা দ্বিতীয় বগুড়ার প্রিয়। শিকার ছিল রাজাদের অন্যতম প্রধান বিনোদন। শিকার বিষয় হিসাবে জ্যোতিষবিদ্যা ও জ্যোতিষ বিশেষ গুরুত্ব পেত। মানুষ কুসংস্কারাচ্ছন্ন ছিল। ব্যাধিগ্রস্ত বুদ্ধেরা তীর্থ পবিত্র নদীর জলে ডুবে বা পবিত্র আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতেন। সাহিত্য রাষ্ট্রকূট রাজত্বে কন্নড় সাহিত্যিক ভাষা হিসাবে বিশেষ গুরুত্ব পায়। এ যুগে শিলালিপি ও সাহিত্যের মাধ্যমে এই ভাষার উল্লেখযোগ্য বিকাশ ও মর্যাদা প্রাপ্তি ঘটে। এই যুগটিকে ধ্রুপদী প্রাকৃত ও সংস্কৃত ভাষার অন্তিম কাল হিসাবে চিহ্নিত করা হয়। রাজসভার কবি ও রাজারা কন্নড় ও সংস্কৃত ভাষায় গদ্য পদ্য, হিন্দু মহাকাব্য ও জৈন তীর্থঙ্করদের জীবনী এবং অন্যান্য সাহিত্য গ্রন্থ রচনা করতেন। অশোক প্রমুখ দ্বিভাষিক লেখক খ্যাতি অর্জন করেছিলেন। মহাবীর প্রমুখ গণিতজ্ঞ রাজা প্রথম অমরবর্ষের রাজসভায় বিশুদ্ধ গণিত নিয়ে গ্রন্থ রচনা করেছিলেন। রাজা প্রথম অমরবর্ষের কবিরাজ যমার্গ কন্নড় ভাষায় রচিত প্রাচীনতম কাব্যতত্ত্ব বিষয়ক গ্রন্থ। যদিও এই গ্রন্থই প্রমাণ করে কন্নড় ভাষার কাব্য সাহিত্য পূর্ববর্তী কয়েকশো বছর ধরে চলে আসছিল। কবিরাজ মার্গ হলো সেই সব কাব্যশৈলীর একটি সুসংহত রূপ যা কবিদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত হয়। এই বইতে কবি ও লেখক দুর্বিনীতের উল্লেখ পাওয়া যায়। তিনি সম্ভবত খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে পশ্চিমবঙ্গ রাজবংশের রাজা ছিলেন। জৈন লেখক আদিকবি পম্পাকে অন্যতম শ্রেষ্ঠ কন্নড় লেখক মনে করা হয়। তিনি চম্পু আকারে রচিত আদি পুরাণ গ্রন্থের জন্য বিখ্যাত। এটি প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভের জীবনী। পম্পার অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা হল বিক্রমার্জুন বিজয়। এটি একটি হিন্দু মহাকাব্য মহাভারত অবলম্বনে অর্জুনকে নায়ক করে রচিত। এটিকে পম্পা ভারতও বলা হয়। এই গ্রন্থে লেখকের পৃষ্ঠপোষক ভেমুলাও চালুক্য রাজার প্রশংসা করে তাকে গুণে অর্জুন তুল্য বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে লেখকদের উপর পম্পার প্রভাব এতটাই গভীর ছিল যে বহু শতাব্দী ধরে পম্পার রচনার বহু ব্যাখ্যা রচিত হয়েছে। কন্নড় ভাষার অপর এক বিখ্যাত জৈন লেখক হলেন শ্রীপর্ণা। তার পৃষ্ঠপোষক ছিলেন রাজা দ্বিতীয় কৃষ্ণ। শ্রীপর্ণা তার শান্তিপুরাণ গ্রন্থটির জন্য বিখ্যাত। এটি ষোড়শ তীর্থঙ্কর শান্তিনাথের জীবনী। সংস্কৃত ও কন্নড় দুই ভাষার সমান দক্ষতার জন্যই তিনি উভয় কবি চক্রবর্তী উপাধি পান। কন্নড় ভাষার তার অন্যান্য রচনাগুলি হল ভুবনিকা, রমায়বোধয়, জিনরক্ষমণে ও গতপ্রত্যাগত। আদিকবি পম্পা ও শ্রীপর্ণাকে বলা হয় কন্নড় সাহিত্যের রত্ন। সংস্কৃত ভাষায় এ যুগে অনেক গ্রন্থ রচিত হয়েছিল। মহাবীরের গণিত গ্রন্থ গণিত সারসহ 9টি অধ্যায় বিভক্ত। রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণের সামন্ত দ্বিতীয় অরিকেশ্বরীর সভাবাদ সোমদূতশ্বরী রচনা করেন। যশচরিত, চম্পু, নীতি বাক্যামৃত ও অন্যান্য গ্রন্থ। চম্পু জাতীয় রচনার মূল উদ্দেশ্য ছিল জৈন নীতিগুলির প্রচার। এছাড়া জৈন নৈতিকতার দৃষ্টিকোণ তবে অর্থশাস্ত্র রচিত হয়। রাজা তৃতীয় ইন্দ্রের রাজসভায় বিশিষ্ট পণ্ডিত ত্রিবিক্রম রচনা করেন নলচম্পু। এটি সংস্কৃত ভাষায় লেখা প্রথম দিকের চম্পু। এছাড়া তিনি দয়মন্তী কথা, নলচম্পু ও বেগমরা লিপিও রচনা করেন। কথিত আছে হিন্দু দেবী সরস্বতী রাজসভায় তার অন্যান্য প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে এই সকল গ্রন্থ রচনার সাহায্য করেন। জিনসেন ছিলেন ধর্মপ্রচারক ও প্রথম অমরবর্ষের গুরু। ধর্মতত্ত্ব বিষয়ে তার গ্রন্থ ধবল ও জয় ধবল, এই গ্রন্থগুলি তাদের পৃষ্ঠপোষক রাজা অতিশয় ধবলের নামানুসারে রাখা। জিনসেনের অপর গ্রন্থি আদিপুরাণ। এটি সমাপ্ত করেন তার শিষ্য গুণভদ্র। হরিবংশ পার্শ্ববুদ্ধয় স্থাপত্য, দক্ষিণাত্যের স্থাপত্য
ঐতিহ্যে রাষ্ট্রকূট রাজবংশের অবদান অপরিসীম। শিল্প সাহিত্যিক অ্যাডাম হার্ডি রাষ্ট্রকূট স্থাপত্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে: বাদামি ও পার্শ্ববর্তী অঞ্চলের ইলোরা, আইহোল ও পাড্ডাডাকাল এবং গুলবার্গের কাছে সিরভাল। অধুনা মহারাষ্ট্রের ইলোরা ও এলিভ্যান্টার গুহা মন্দিরগুলিতে জৈন সন্ন্যাসীরা বাস করতেন। ইলোরা প্রকৃতপক্ষে 34টি বৌদ্ধ গুহা মন্দিরের সমষ্টি। এগুলি সম্ভবত খ্রিস্ট শতাব্দীর প্রথমার্ধে নির্মাণ করা হয়েছিল। এগুলির মধ্যে পাণ্ড্য প্রভাব দেখা যায়। হিন্দু গুহা মন্দিরগুলি অপেক্ষাকৃত পরবর্তীকালের নির্মাণ। রাষ্ট্রকূটরা বৌদ্ধ গুহাগুলি সংস্কার করে প্রস্তরখোদিত বেড়িগুলি পুনরায় উৎসর্গ করেন। প্রথম অমরকবর্ষ ছিলেন জৈন ধর্মের পৃষ্ঠপোষক। তার রাজত্বকালে ইলোরার 5টি জৈন গুহা মন্দির নির্মিত হয়েছিল। ইলোরা রাষ্ট্রকূটদের সবচেয়ে বড় উল্লেখযোগ্য কীর্তিটি হল এক শিলায় খোদিত কৈলাসনাথ মন্দির ও মন্দিরটি রাষ্ট্রকূট রাজাদের বলহার বা বিশ্বের 4 প্রধান সম্রাটের অন্যতম সম্মান পরিচায়ক। এই মন্দিরের দেওয়ালে রাবণ, শিব, পার্বতী সহ হিন্দু পুরাণের নানা চরিত্রের মূর্তি খোদিত। মন্দিরটি সিলিং চিত্রশোভিত। সমগ্র দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট শাসন স্থাপিত হওয়ার পর রাজা প্রথম কৃষ্ণ কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন। অ্যাডাম হার্ডির মতে এই মন্দিরের স্থাপত্য কর্ণাট দ্রাবিড় গোত্রের নাগরতৈল শৈলীর অনুরূপ কোনো শিখর বা চূড়া এই মন্দিরে দেখা যায় না। কর্ণাটকের পাড্ডাকালের অবস্থিত বিরূপাক্ষ মন্দিরও গড়নের সঙ্গে এই মন্দির গড়নের মিল পাওয়া যায়। শিল্প ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে কৈলাসনাথ মন্দিরের সাফল্য এক শিলায় খোদিত মন্দিরের স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্থাপত্য এবং এই মন্দির বিশ্বের অন্যতম বিস্ময় হওয়ার দাবি রাখে। শিল্প ঐতিহাসিক পার্সি ব্রাউনের মতে শিল্প সৌকর্যের দিক থেকে কৈলাসনাথ মন্দির একটি অপ্রতিদ্বন্দ্বী প্রস্তর স্থাপত্য। এই মন্দির এমন একটি স্থাপত্য যা চিরকালই পর্যটকদের মুগ্ধ করেছে। এলিফ্যান্টের স্থাপত্য কোনো কোনো গবেষকের মতে কালচুরি রাজাদের নির্মিত, আবার কোনো কোনো মতে রাষ্ট্রকূট রাজাদের নির্মিত। এই গুহার নটরাজ, সদাশিব ইত্যাদি মূর্তি স্থাপত্য সৌন্দর্যে ইলোরা ভাস্কর্যগুলির থেকে সুন্দর। এলিফ্যান্টের অন্যান্য বিখ্যাত ভাস্কর্য হল অর্ধনারীশ্বর ও মহেশ মূর্তি। মহেশ মূর্তি হল 25 ফুট মানে 8 মিটার একটি ত্রিমুখ বিশিষ্ট শিব মূর্তি। এটি ভারতের সূক্ষ্মতম ভাস্কর্যগুলির একটি। বলা হয় ভাস্কর্যের জগতে কোনো দেবতার মূর্তিতে এত সূক্ষ্ম কাজ খুব কম দেখা যায়। মহারাষ্ট্র অঞ্চলে অন্যান্য প্রস্তরখোদিত মন্দির হল ধুমারলেনা ও ইলোরা দশাবতার গুহা মন্দির। বিষ্ণু ও শিবলীলা ভাস্কর্যগুলির জন্য বিখ্যাত এবং মুম্বাইয়ের কাছে যোগেশ্বরী মন্দির। কর্ণাটকের রাষ্ট্রকূটদের সবচেয়ে বিখ্যাত মন্দির হল কাশী বিশ্বনাথ মন্দির ও পাট্টাডাকালের জৈন নারায়ণ মন্দির। অন্যান্য বিখ্যাত মন্দির হল কন্নড়ের পরমেশ্বর মন্দির, সাবাদি ব্রহ্মদেব মন্দির, আইহোলের সেত্তাবা, দ্বিতীয় কন্দিগুড়ি, জলরগুড়ি ও আম্বিগিরাগুড়ি মন্দির, রোনের মল্লিকার্জুন মন্দির, হোলির অন্ধকেশ্বর মন্দির, সোগালের সোমেশ্বর মন্দির, লোকপুরার জৈন মন্দির সমূহ, কুকনুনের নবলিঙ্গ মন্দির, সান্দুরের কুমারস্বামী মন্দির, গুলবর্গার শ্রীভালের অসংখ্য মন্দির এবং গাডেগের ত্রিকুটেশ্বর মন্দির, যেটি কল্যাণী চালুক্য রাজাদের আমলে পরিবর্তিত হয়েছিল। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে এই মন্দিরগুলির নকশা ছিল বহুকোণ বিশিষ্ট। এই নকশাই মূলত বেলুড় ও হ্যালুডেরিতে ওয়াইলস রাজারা ব্যবহার করেছিলেন। রাষ্ট্রকূটদের স্থাপত্য শৈলীকে অ্যাডাম হার্ডি কন্নড় দ্রাবিড় শৈলী নামে চিহ্নিত হয়েছে। এই শৈলী প্রথাগত দ্রাবিড় শৈলীর অনুরূপ ছিল না। ভাষা খ্রিস্ট শতাব্দীতে উত্তর ভারতে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর দাক্ষিণাত্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনে শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন ছিল না, ভাষা ও সংস্কৃতি জগতের বিশেষ পরিবর্তন এসেছিল। উপদ্বীপীয় ভারতের রাজসভায় স্থানীয় কন্নড় ভাষার চর্চা বৃদ্ধি পায়। এর ফলে সংস্কৃতি ও কন্নড় সংস্কৃতির মধ্যে আদান প্রদানও বৃদ্ধি পায়। দ্বিভাষিক শিলালিপিগুলি থেকে অনুমান করা হয় সংস্কৃতের পাশাপাশি কন্নড় প্রশাসনিক ভাষার মর্যাদা পেয়েছিল। সরকারি
অভিনয়ের কারণে জমির অনুদান সংস্কারক তথ্যগুলি কন্নড় ভাষায় রক্ষিত হতো। স্থানীয় ভাষার দেশি সংস্কৃত মাঠ সাহিত্য রচিত হতো। শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার ক্ষেত্রে সংস্কৃত ভাষা ব্যবহৃত হতো, কারণ সংস্কৃত ছিল শিক্ষিত ব্রাহ্মণদের ভাষা। অন্যদিকে পূজা অর্চনার ক্ষেত্রে সাধারণের কথ্য কন্নড় ভাষা বেশি ব্যবহৃত হতো। ধনী ও শিক্ষিত জৈনরা কন্নড় ভাষার পৃষ্ঠপোষকতা করত, যার ফলে পরবর্তী শতকগুলিতে কন্নড় ভক্তি আন্দোলনের ভাষায় পরিণত হয়। সমসাময়িক সাহিত্য শিলালিপির থেকে প্রমাণিত হয় যে কন্নড় আধুনিক কর্ণাটক অঞ্চলেই শুধুমাত্র জনপ্রিয় ভাষায় ছিল না, বরং আধুনিক দক্ষিণ মহারাষ্ট্র ও উত্তর দক্ষিণাত্যের খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে এই ভাষা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। কবিরাজমার গ্রন্থে বলা হয়েছিল, কাবেরী নদী ও গোদাবরী নদীর মধ্যবর্তী সমগ্র অঞ্চলটি ছিল কন্নড় দেশ। বেদ, ব্যাকরণ, জ্যোতিষ, সাহিত্য, মীমাংসা, ধর্মশাস্ত্র, পুরাণ ও ন্যায়ের মতো উচ্চশিক্ষার বিষয় সংস্কৃতে শিক্ষা দেওয়া হতো। শিলালিপি থেকে জানা যায় এই যুগে কাব্য বা ধ্রুপদী রচনাশৈলী বেশ জনপ্রিয় ছিল। শিলালিপির উচ্চ ও নিম্নমান সম্পর্কে অভিলেখগুলির কর্মীদের জ্ঞান দেখে অনুমিত হয় যে তারা নিজেরা মধ্যমেধার কবি হলেও ধ্রুপদী সংস্কৃত সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। রাজা তৃতীয় কৃষ্ণের একটি কর্ণ শিলালিপি কার্বিক কণাদ ছন্দে রচিত। এটি পাওয়া গিয়েছিল অধুনা মধ্যপ্রদেশে রাজ্যের জব্বলপুরের কাছ থেকে। কবিরাজমার্ক অনুসারে সেখানে দাক্ষিণাত্যের কাব্যচর্চা জনপ্রিয় ছিল। ত্রিবিক্রমের নলচম্পু সম্ভবত দাক্ষিণাত্যের চম্পু জাতীয় রচনার আদিমতম নিদর্শন। তো বন্ধুরা, ইতিহাস সম্পর্কে আরও কিছু জানবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন।